আসিফ কাল সারা রাত বাসায় ছিল না আর তুই বউ হয়ে সেটা জানিস না? কোথায় ছিলি কালকে যে জলজ্যান্ত একটা ছেলে বাসায় নেই এটা তোর চোখে পড়েনি? নিজের শাশুড়ির কাছ থেকে এমন একটা কথা শুনে লজ্জায় মাথা নিচু করে রেখেছে ঈশা। তাকে যে কল রাতে বাসর ঘর থেকে আসিফ বের করে দিয়েছে সেটা বলতেও পারছে না। আর বললেও কেউ তাকে বিশ্বাস করবে না। কি হলো, চুপ করে আছিস কেন? আমার ছেলেটা কোথায়? বড় বোন এক কেলেঙ্কারি লাগিয়েছে আর ছোটটা এসেছে আমার সাজানো সংসার তছনছ করতে। বড়মা আসলে উনি তো মানে। কি মানে করছিস? আর একদম আমাকে মা বলে ডাকবি না। বড় ভুল করেছি আমি আমার ছেলের সাথে তোর মতো এক কালনাগিনীর বিয়ে দিয়ে। কাল ওই মুখপুরীর পালানোর খবর পাওয়ার সাথে সাথেই যদি বাড়ি ফিরে আসতাম তাহলে আজকে আমার ছেলেটাকে এভাবে পথে পথে ঘুরে বেড়াতে হতো না। ঈশা আর কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। ঈশাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আসিফের মায়ের রাগের মাত্রা আর বেড়ে যায়। এখনও এখানে দাঁড়িয়ে আছিস? দূর হ আমার সামনে থেকে। ঈশা হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছে ধীর পায়ে ওই স্থান ত্যাগ করে। যত্তসব আপ্ত। ট্রেনের জানালার পাশের সিটে বসে নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন এক পরিবেশে বসে আছে সার্জিস। স্থির হয়ে বসে থাকলেও তার দৃষ্টি ট্রেনের বাইরের গতিশীল প্রকৃতিতে বিস্তৃত। চায়ের কাপে শেষ চুমুকটা দেওয়ার পর ঘড়িতে সময়টা দেখে নেয়। আর মাত্র কয়েক মিনিট, তারপর সে পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে, তার জন্য অপেক্ষারত এক মানুষের কাছে। সার্জিস লক্ষ্য করে তার পাশে বসে থাকা ব্যক্তির চোখে মুখে কেমন বিরক্তির চাপ লেগে আছে। সবার সাথে সখ্যতা করা তার স্বভাব, তাই সে ভাবে একটু কথাবার্তা বলে লোকটার মন ভালো করে দেয়া যাক। গলাটা ঝেড়ে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে পাশে বসে থাকা লোকটিকে জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি? আসিফ। আপনার? সার্জিস। তা ভাই কোথায় থাকেন? এই তো কাছেই, পরের স্টেশনেই নামব। আরে আমিও তো পরের স্টেশনে নামব, তবে আমি এখনকার বাসিন্দা না, একটা বিশেষ কাজে এসেছি। ওহ, ভাইজের মনটা মনে হয় বিশেষ ভালো না আজকে। আসিফ মুখে এক তাচ্ছিলের হাসি নিয়ে বলে, জীবনের অক্সিজেন হারিয়ে গেলে জীবন বড়ই বিষাদ লাগে ভাই। বেঁচে থেকেও মনে হয় মারা গেছি। দোয়া করি আপনি আপনার জীবনের অক্সিজেন আবার যেন ফেরত পান। আমিও আমার জীবনের অক্সিজেনের কাছে যাচ্ছি। অনেকদিন তাকে অপেক্ষা করিয়েছি, এখন একেবারে নিজের কাছে নিয়ে আসব। এভাবে টুকটাক কথা বলতে বলতে তাদের নামার স্টেশন চলে আসে। ট্রেন থেকে নেমে যে যার গন্তব্যের দিকে হাঁটা দেয়। আঙ্কেল, আপনি আমাকে না জানিয়ে এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনি জানেন না আমি ঈশাকে ভালোবাসি। তাহলে ঈশার সাথে অন্য একজনের বিয়ে কিভাবে আপনি দিতে পারলেন? সার্জিস বাবা, তুমি মাথা ঠান্ডা করো। দেখো, ওই সময় আমার কিছুই করার ছিল না। চোখে অন্ধকার দেখছিলাম। মানসম্মান রক্ষার খাতিরে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনার ওই ঠুনকো মান সম্মানের জন্য আপনি আমার আর ঈশার ভালোবাসাকে কুরবানি করেছেন, আপনার নিজের মেয়েকে কুরবানি করেছেন। আপনি জানেন অন্য কাউকে ঈশার পক্ষে নিজের স্বামী হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। তাও কিভাবে পারলেন এই জঘন্য কাজটা করতে? ফুলবানুর 1 বছর পূর্ণ হতেই নানি আবার সন্তান সম্ভবা হল। লীলা বানু নানির এই খবর শুনে খুব খুশি, কিন্তু চিন্তায় পড়ে গেল নানা। চিন্তিত হয়ে ভাত খেতে খেতে বলল, আমার বংশ আর বড় হইব না, পোলা হইলে এইবারও মরব। লীলাবানু নানাকে ঝাড়ি মেরে বলল, এই ছেঁড়া ছেলে কি কাসিডি, দেহস না আমার বনু বোন হইছে আর সব সমস্যা শেষ। আমার বনু হইল লক্ষ্মী, আর এর পরে যেই হোক কিচ্ছু হইব না। তুমি তো কও কিছু হইব না, আমি তো চিন্তায় বাঁচি না। শীতের রাত, লীলাবানু পাশের বাড়ির এক বয়স্ক মহিলার সাথে গল্প করছে ফুলকে কোলে নিয়ে। তারা 2 জন বারান্দায় বসা, আর নানি রান্না করে পিঠা বানাচ্ছে। নানির জন্য এই বাড়ির রান্নাঘর ঘরের খুব কাছেই করা হয়েছে। দুধে ভেজা চিতি পিঠা বানাচ্ছে। পিঠা এক এক করে রসে দেওয়া হয়ে গেছে, এবার দুধ দেবার পালা। আগে থেকে জাল করে রাখা দুধের হাতির ঢাকনা তুলে নানি আতকে উঠে খানিকটা পিছে সরে গেল। চোখ ডোলে আবার তাকালো। না, ভুল দেখছে না। চারপাশে কুপি জ্বালানো, ভুল দেখার কথাও না। রান্নাঘর থেকেই আম্মা আম্মা বলে চিৎকার করে উঠল নানি। লীলাবানু আর ওই মহিলা এত জোরে আওয়াজ পেয়ে দৌড়ে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখল এই শীতে নানি ঘেমে একাকার।
লীলাবানু এগিয়ে বলল, হয়েছে কি? এমনে ডাকো কে? নানি হাত ইশারা করল দুধের হাড়ির দিকে। লীলাবানু একটু বিরক্ত নিয়ে সেদিকে গিয়ে হাড়ির মধ্যে উকি দিল। তার চোখগুলো বড় বড় হয়ে গেল। একটু আগেই এই হাড়িতে সে নিজে দুধ জাল করে রেখে গিয়েছে, কিন্তু এখন সেখানে দুধের পরিবর্তে রক্ত। কিভাবে সম্ভব এটা? লীলাবানু নিজেও বুঝতে পারছে না। এভাবে হাড়ি ভরা রক্ত দেখে নানির গা গুলিয়ে এসে বমি আসল। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে গোসলখানায় গিয়ে বমি করল। বমি করে মুখে পানি দিতে যাবে ঠিক তখনই নানি আবার চিৎকার করে মাথা ঘুমে পড়ে গেল। নানা বসে বাড়ি ফিরেছে, নানির চিৎকার শুনে ছুটে ঘরে এলো। লীলাবানু ফুলকে নিয়ে তাড়াতাড়ি গোসলখানায় ছুটে এলো। দেখল চারপাশে রক্ত দিয়ে মাখানো। নানি অজ্ঞান হয়ে পড়ে আছে। নানা তাড়াতাড়ি নানিকে ধরে ঘরে নিল। পাশের বাড়ি থেকে তাড়াতাড়ি এক মহিলা কবিরাজকে ডেকে আনল। মহিলা এসে দেখে শুনে তারপর বলল, পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। লীলাবানু মুখে হাত দিয়ে বলল, কি সর্বনাশ হল! হায় হায় হায়! নানা আফসোসের সুরে বলল, কি আর করার, এইটা তো প্রথম না। সকালে উঠে নানি অনেকক্ষণ কান্না করল। এতগুলো সন্তান হারানো একটা মায়ের কাছে কতটা কষ্টকর সেটা একজন মাই বুঝে। দেখতে দেখতে কেটে গেল 5-5টা বছর। এর মধ্যে আর একবারও সন্তান সম্ভবা হয়নি নানি। ফুলের বয়স এখন 1-6 বছর। তবে অনেকটা অন্য রকম ফুল। আর 5টা সাধারণ মেয়ের মতো না। বড় বড় চুল, একটাও কালো না, সব বাদামি রং এর। চোখের রং বাদামি, শরীরের রং তো আগে থেকেই সাদা। ওর ব্যবহারও সবার থেকে আলাদা। সব বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু ও সব সময় একা একা থাকে। সব সময় একা একা কথা বলে। কি যেন বলে কখনো কেউ শুনতে পায় না। গ্রীষ্মের কড়া রৌদ্রে উঠানের পাশের দোলনায় বসে দুলছে ফুল। তার পাশেই কাঠের চৌকি পেতে বসে কাঁথা সেলাই করছে নানি। হঠাৎ করে ফুল দুলতে দুলতে নানির কোলে এসে পড়ল। নানি ওকে ধরতেই দেখল মাথা ঘুরে পড়ে গেছে। তাড়াতাড়ি ঘরে নিয়ে শুইয়ে দিল। হাত পায়ে তেল মালিশ করছে, তারপরও তার জ্ঞান ফিরছে না। লীলাবানু বাড়ি ছিল না। বাড়ি এসে নাতিকে এই অবস্থায় দেখে নানিকে অনেকক্ষণ বকাঝকা করে তাড়াতাড়ি কবিরাজ ডেকে আনল। কবিরাজ ভালোভাবে দেখে কিছুটা গাছলা ঔষধ খাইয়ে দিল ফুলকে। নিজের পুটলি গুছিয়ে নিল কবিরাজ। তার মুখটা বেশ শুকনো আর মলিন লাগছে। লীলাবানু কবিরাজের শুকনো মুখ দেখে চিন্তিত হয়ে বলল, তোমার মুখটা অমন ক্যা? আমার নাতির কিছু হয়েছে নাকি? চাচি আম্মা, আমার চিকিৎসা ভুল হয় না কখনো, আর ধারণাও ভুল হয় না। আমার মন ডাক কইতাছে আপনার নাতনির মনে হয় বাচ্চা পেটে। নানি এমন কথা শুনে দৌড়ে আসলো কবিরাজের সামনে। লীলাবানু ঝাড়ি মেরে বলল, কি কও এইডা? আমার নাতি পোয়াতি কেমনে হইব? ওর তো বিয়াই হয় নাই। দেহেন চাচি আম্মা, ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না, তারপরও কইতাছি, বিয়া না হইলেও যে পোয়াতি হওয়া যায় না এইডা কিন্তু না। লীলাবানু আদরের নাতনির নামে এমন কথা শুনে বেশ রেগে গেল। কবিরাজকে চোখ রাঙিয়ে বলল, সাবধানে কথা কও, তুমি জানো তুমি কি কইতাছ? ওরে আমরা চোখের আড়াল হইতে দেই না। ও কেমনে ইদি করব? ওইডা তো আমি কইতে পারি না। কিন্তু আমার কথা বিশ্বাস না হইলে কয়দিন পরে নিজেরাই দেখতে পারবেন। যাই চাচিমা। কবিরাজ চলে গেল। লীলাবানু আর নানি অনেকটা চিন্তিত হয়ে গেল। লীলাবানু ফুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও কি এখন ঘুমাইতাছে? নানি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নানি কিছু বলতে যাবে তার আগেই লীলাবানু বলল, ওর কথা নিয়া তুমি চিন্তা কইরো না। আমি অন্য কবিরাজ আনতাছি। আর নফজরে কিছু কইও না, ছেড়াডা চিন্তা করব। সকালে উঠেই লীলাবানু বেরিয়ে গেল তার এক চেনা জানা ভালো কবিরাজের কাছে। ফুলের শরীরটা খারাপ দেখে নানি নিজের হাতে ফুলের পছন্দের সব খাবার রান্না করল। নানির খুব অবাক লাগে, কারণ সব মানুষের খুব ভালো ভালো খাবার পছন্দ থাকে, যেমন মাংস বা আরও ভালো খাবার। কিন্তু ফুলের পছন্দের খাবার সব রকম মিষ্টি জিনিস। চলবে, ভুল ত্রুটি ক্ষমা করবেন।